রংপুর এক্সপ্রেস সকাল 9টার ট্রেন, এখন সম্ভাব্য সময় দেখাচ্ছে সন্ধ্যা 7টা। 7 ঘন্টা, পুরো 7 ঘন্টা লেট। গাজীপুরে দুর্ঘটনার ধকলে 3 দিন ধরে শিডিউল বিপর্যয় রেল, বিকল 650 কোটি টাকার 20টি ডেমো ট্রেন, নেই মেরামত সক্ষমতা, কেনার সিদ্ধান্ত ছিল ভুল বললেন ডিজি। প্রচণ্ড গরমের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে তীব্র পানির সংকট, লাইনের পানিতে ময়লা দুর্গন্ধ, সমস্যার সমাধান না করে উল্টো কম ব্যবহারের পরামর্শ ওয়াসার। ভারত নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রভাব বাজারে, একদিন না যেতেই খুচরায় পেঁয়াজের কেজি কমল 10 টাকা, সরবরাহ বাড়লে দাম 50 টাকার নিচে নেমে আসার সম্ভাবনা। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। গাজীপুরে ট্রেন দুর্ঘটনার ধকলে 3 দিন ধরে ভয়াবহ শিডিউল বিপর্যয়ে উত্তর পশ্চিমাঞ্চলগামী সবকটি ট্রেন। রাজধানী ছাড়তে ভোগান্তি চরমে পৌঁছেছে যাত্রীদের। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারের পরও এখনও উত্তর পশ্চিমাঞ্চলগামী সবকটি ট্রেন 5 থেকে 6 ঘন্টা দেরিতে ছাড়ে। প্ল্যাটফর্মে ভ্যাপসা গরমে অপেক্ষায় শিশু ও বয়স্কদের দুর্ভোগ সবচেয়ে বেশি। ভোর 6টায় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা এখনও স্টেশনেই পৌঁছায়নি। সম্ভাব্য সময় দেখাচ্ছে সন্ধ্যা 7টা, আর আমি সকাল 9টার থেকে কি সন্ধ্যা 7টা পর্যন্ত অপেক্ষা করব? ওনারা যদি একটু সচেতন হতো তাহলে অবশ্যই আমাদের এই যে সাধারণ যাত্রীগণের এই দুর্ভোগতে হতো না। কোনো জায়গায় 5 ঘন্টা, কোনো জায়গায় 8 ঘন্টা বিলম্বে ট্রেন আসতেছে, আমাদের বিড়ম্বনা হচ্ছে, এভাবে বসে থাকতে হচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছে তার কাছে। উত্তরবঙ্গের ট্রেন বুড়িমারি এক্সপ্রেস সকাল 8টা 30 মিনিটে ঢাকা থেকে ছেড়ে লালমনিরহাটের উদ্দেশ্যে যাওয়ার কথা থাকলেও স্টেশনের পক্ষ থেকে মাত্র জানানো হয়েছে ট্রেনটি এখান থেকে ছাড়বে রাত 8:30টায়, মানে সকাল 8:30টার ট্রেন যাবে রাত 8:30টায়। ঠিক একইভাবে সকাল 9টা 10 মিনিটে রংপুর এক্সপ্রেস যাবে রাত 9টায়। মানে এই দুটি ট্রেনেরই এখন আর শিডিউল বিপর্যয়ের যত সংজ্ঞা আছে সব কিছু ব্রেক করে এটিকে বলা চলে এখন মহাবিপর্যয় কিন্তু ঠেকেছে। শিডিউল ভেঙে একেবারে উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনের শিডিউল একেবারে তছনছ হয়ে গেছে বলা চলে। সকালবেলা এখান থেকে ভোর 6টায় ছেড়ে যাবার কথা ছিল ধূমকেতু এক্সপ্রেস, সেই ধূমকেতু এক্সপ্রেস কিন্তু বলা হচ্ছে দুপুর 1টায় এখান থেকে ছেড়ে যাবে এই সম্ভাব্য সময়, কিন্তু দুপুর 1টাতেও আসলে সিল্ক সিটি এখান থেকে ছেড়ে যেতে পারবে না। ঠিক একইভাবে এখানে যে ট্রেন যাওয়ার কথা রয়েছে, যদি আমরা বলি 11 সিন্দুর প্রভাতী, সেটি কিশোরগঞ্জের ট্রেন, সেটি সকাল 7টা 15তে ছেড়ে যাবার কথা থাকলেও সেই ট্রেনটি কখন নাগাদ এখান থেকে ছেড়ে যাবে সেটিও আসলে বলা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে বলা চলে যে এই একটি মাত্র দুর্ঘটনা, এই দুর্ঘটনায় আসলে পুরো উত্তরবঙ্গের ট্রেনের সমস্ত শিডিউলকে আসলে ভেঙে তছনছ করে ফেলেছে এবং মানুষের ভোগান্তি কিন্তু এখন চরমে এসে ঠেকেছে। যেহেতু এখন রোদের তীব্রতা বাড়ছে, সুতরাং আমি যেহেতু একটু আগেই আপনাকে সেই তথ্য জানিয়েছি যে 12 ঘন্টা করে বিলম্ব হবে বুড়িমারি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস এবং 8 থেকে 10 ঘন্টা বিলম্ব হবে ধূমকেতু এক্সপ্রেস, যে কারণে সেই যাত্রীরা কিন্তু এখন আর এখানে অপেক্ষা করছেন না। যাত্রীরা ভিন্ন পথে গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে তারা বেরিয়ে পড়েছেন। অনেকে এখান থেকে চলে গেছেন, কেউ টিকিট ফেরত দিয়ে টাকা বুঝে নিয়েছেন, কেউ আবার বাসের কাউন্টারে আসলে বাসের কাউন্টারে তারা এখান থেকে টিকিট কেটে তারা বলছেন গন্তব্যের উদ্দেশ্যে তারা রওনা দিবেন। অর্থাৎ একটি দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় একেবারে মানুষের ভোগান্তি একে চরমে উঠেছে বলা চলে এবং উত্তর পশ্চিমাঞ্চলের সবকটি ট্রেনের শিডিউল ভেঙে পড়েছে। বুড়িমারি এক্সপ্রেস 8টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সকালের ট্রেন যাবে রাত 8:30টায়, রংপুর এক্সপ্রেস 9টা 10 এখান থেকে ছেড়ে যাবার কথা থাকলেও যাবে 9:30টায়, সিল্ক সিটি 6টার ট্রেন এখনও প্ল্যাটফর্মেই আসে নাই। তার মানে উত্তরবঙ্গের যেই যাত্রীরা রয়েছেন তারা এখন নিরাশ হয়ে এখান থেকে চলে যাচ্ছেন এবং তারা বলছেন যে কোন ট্রেন আসলে কয়টার সময় নির্দিষ্ট যদি এখান থেকে বলা যেত তাহলে তাদের ভোগান্তিটা কমতো। এবং যাত্রীরা বলছেন কোনো ইনফরমেশন রেলের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়নি, যে কারণে তাদের ভোগান্তি এখন চরমে, গরমেই অনেকেও কিন্তু অপেক্ষা করছেন প্ল্যাটফর্মেই। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে। রেল যেন চলছে গৌরী সেনের টাকায়। 650 কোটি টাকায় কেনা 20টি ডেমো ট্রেনই বিকল হয়ে পড়ে আছে ওয়ার্কশপে। রেলের মেরামত সক্ষমতা না থাকায় ট্রেনগুলো স্থায়ীভাবে নষ্ট হতে চলেছে। কেনার সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে রেলওয়ে মহাপরিচালক বলছেন রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করে কেনা হয় ট্রেনগুলো।
নুরুল আলম নয়নের ক্যামেরায় নাজমুস সালেহের প্রতিবেদন। পরিত্যক্ত ট্রেনের ভাগাড়, যেন মেয়াদ উত্তীর্ণ নষ্ট ট্রেন পড়ে আছে ওয়ার্কশপ জুড়ে। অথচ 2014 সালে ডেমোগুলো কেনা হয় 650 কোটি টাকা দিয়ে। 4 দশক সেবা দেওয়ার কথা থাকলেও কেনার পর থেকেই বিকল হতে শুরু করে চীনা ডেমো। দীর্ঘদিন পড়ে থাকায় ঘন জঙ্গলে ঢেকে গেছে ট্রেন। জং ধরে ক্ষয়ে পড়ছে মূল্যবান যন্ত্রপাতি। অবহেলা অযত্নে ট্রেনগুলো এখন স্থায়ীভাবে নষ্টের পথে। কিন্তু পড়ে আছে, ঠিক আছে, এগুলো অকেজ অবস্থায় আছে, তো আমরা নিরাপত্তা দায়িত্বে আছে আর কি। ডেমু তো এখন আপাতত মানে অচল অবস্থায় আছে এখানে। আমরা এখানকার জঙ্গল পরিষ্কার করতেছি, দেখতে অনেক জঙ্গল দেখা যাচ্ছে বেশি। মেকানিকরা বলছেন দেশে ডেমো মেরামতের নেই কোনো ওয়ার্কশপ, কোনো ট্রেনিংও দেয়া হয়নি তাদের। ফলে প্রযুক্তিগত কোনো ধারণা না থাকায় মেরামত সম্ভব হচ্ছে না। ডেমোর কোনো ওয়ার্কশপ নাই, কাজ করবে যারা ওই মিস্ত্রি ওখানে দেয় নাই। আমাদের ওইভাবে ট্রেন আপ না ডেমো নিয়ে আমরা, যে কারণে আমরা ডেমো নিয়ে এতটা আগাইতে পারিনি। যেটা দিয়ে মেরামত করবে এটার যে পার্টস, এই পার্টস ওইভাবে নাই আমাদের। রেলওয়ে মহাপরিচালকের সহজ স্বীকারোক্তি, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করেই কেনা হয় ডেমো। ভবিষ্যতে কি প্রয়োজন হবে সেই জিনিসটা তাদের ওই সময় বিবেচনা করার দরকার ছিল। মেনটেন্যান্সটা আমাদের ওয়ার্কশপ পারবে কি, অথবা আমাদের ওয়ার্কশপের সঙ্গে আরও বিকল্প কিছু ব্যবস্থা করা যায় কিনা, সেই বিষয়টা ওইভাবে সবাই চিন্তা করা হয়নি বলে আমার কাছে মনে হয়। তবে ব্যর্থতার দায় কেউ নিতে না চাইলেও দেশীয় প্রযুক্তিতে ডেমো মেরামতের কথা ভাবছে রেল। এখনও এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই, তবে এটা নিয়ে আমরা একটা পরিকল্পনা নিয়েছিল, একটা পরিকল্পনা ভাবতেছি যে দেখি কস্ট এফেক্টিভ হয় কিনা। যদি হয় তাহলে হয়তো এটা চালু করতে পারি, নাহলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 2021-22 অর্থ বছরে 21 কোটি টাকা খরচ করেও একটি ট্রেনও সচল করা সম্ভব হয়নি। 650 কোটি টাকায় কেনা ডেমো এখন পরিণত হয়েছে পরিত্যক্ত এক ভাগাড়ে। রেল কর্মকর্তারা বলছেন ডেমো মেরামতের সক্ষমতা নেই তাদের। বিপুল পরিমাণে রাষ্ট্রীয় অপচয়ের এখন আর কেউ দায়ভার নিতে চান না। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির নবনির্মিত ভবন ও আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্যাথোলজিক্যাল পরীক্ষাগার ও রক্ত সঞ্চালন কেন্দ্র AFIPর নতুন ভবন উদ্বোধন করেন সরকার প্রধান। এর মাধ্যমে আরও আধুনিক হবে প্যাথোলজিক্যাল পরীক্ষা ও রোগ নির্ণয়ের পদ্ধতি, যা নিশ্চিত করবে সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি অন্যান্য নাগরিকদের আধুনিক স্বাস্থ্য সেবা। নতুন ভবন উদ্বোধনের পর এটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপর সকাল 10:30টায় আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বাধুনিক সুবিধা সংবলিত এই ভবনটিতে রয়েছে 1,500 আসনের 2টি কনভেনশন হল। গরম কিছুটা কমায় 1 মাসের বেশি সময় পর আজ খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে জানাতে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী তাজওয়ার মাহমিদ এবং ময়মনসিংহে আছেন সাদিকুর রহমান। সরাসরি শুরুতেই যাচ্ছি তাজওয়ারের কাছে। বলা চলে যে পূর্ণদমে ক্লাস শুরু হয়েছে প্রায় 1 মাস পরে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে। এর মাঝে যে ঈদ উল ফিতর এবং পয়লা বৈশাখের ছুটি ছিল, তারপরে কিন্তু তীব্র দাবদাহের কারণে 21 তারিখ যে সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল সেগুলো কিন্তু না খুলে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় 28 এপ্রিল খোলার কথা ছিল। কিন্তু এর মাঝেই হাইকোর্টের একটি রিট এবং রিটের প্রেক্ষিতে যে আদেশ দেওয়া হয় সেখানে কিন্তু 2 মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কথা ছিল এবং এরই মাঝে দেখা যায় যে 28 এবং 29 এপ্রিল রবি এবং সোমবার 2 দিন ক্লাস হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। যদিও ঢাকা সহ 25টি জেলায় তীব্র দাবদাহের যেই হিট অ্যালার্ট জারি হয় সেই হিট অ্যালার্টে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান তখনও বন্ধ ছিল। তবে এই 28 এপ্রিল এবং 29 এপ্রিল ক্লাস হওয়ার পরে আবার 1 তারিখ যে পয়লা মে এবং পরবর্তীতে 2 তারিখ বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে এবং আজকে 5 মে কিন্তু একযোগে সারা দেশব্যাপী সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু খোলা হয়েছে এবং আমরা যতটুকু দেখেছি ঘুরে
রাজধানীতে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু কিশোররা তারা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে আসছেন এবং তারা কিন্তু বলছেন যে শিক্ষার বাইরে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাইরে থাকলে অনেক ক্ষেত্রে তাদের শিক্ষা কার্যক্রমে অনেকটা ব্যাহত হয়। এদিকে আবার শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রিন্সিপাল আছেন, যারা অধ্যক্ষ আছেন এবং প্রধান শিক্ষকরা আছেন, তারা বলছেন যে খুব একটা যে ক্ষতি হয়েছে এই এক সপ্তাহ বাড়তি তীব্র দাবদাহের জন্য স্কুলগুলো বন্ধ থাকায় তেমনটি বলা চলে না। যদিও যদি শিক্ষার্থীরা মনে করেন এবং অভিভাবকরা মনে করেন যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমে কিছুটা ব্যাহত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাড়তি কিছু ক্লাস নিয়ে, যেমনটি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে, শনিবার ক্লাস নিয়ে সেটি পুষিয়ে নেওয়া সম্ভব। এবং এছাড়াও আমরা এই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে যেমনটি আসতে পেরে দেখেছি যে এখানে কিন্তু দাবদাহের কারণে এবং তাপমাত্রা অতিরিক্ত থাকার কারণে কিন্তু এখানে শিক্ষা প্রতিষ্ঠানে একটি আলাদা হিট স্ট্রোক সেন্টার করা হয়েছে, যেখানে কিন্তু শিক্ষার্থীদের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে যদি কেউ গরমজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তাদের কিন্তু সেখানে নিয়ে যে সেবা শুশ্রূষা বা চিকিৎসা দেওয়া হয়। তবে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আরও খবর জানাতে ময়মনসিংহে আছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান, তার কাছে চলে যায়। সাদিক, যে সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলেছে এবং এই জন্য যে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছিল এবং স্কুলগুলি বন্ধ ছিল, আজকে কিন্তু স্কুল খুলেছে এবং একটা ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। ময়মনসিংহের ফুলপুরে আমি আছি, ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে। এখানে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি আসলে লক্ষ্য করা গেছে। আমরা এখানে দেখেছি যে শিক্ষার্থীরা এসেছেন এবং অন্য দিনের তুলনায় যে তাপপ্রবাহ কিন্তু আজকে খুব কম ছিল, ঠান্ডা পরিবেশ, কারণ গতকালকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু দেখা গেছে যে এখানে একটা স্বস্তি নেমে এসেছে এবং শিক্ষার্থীরা এখানে ক্লাস করে খুবই আনন্দিত। খুবই এই যে দীর্ঘদিন আসলে যে তাপপ্রবাহ চলার পরে আজকে যে স্বস্তির একটা বৃষ্টি গতকালকে নামার পরে এখন শিক্ষার্থীরা মনোযোগ সহকারে কিন্তু ক্লাস করেছে। আজকে কিছুক্ষণ আগে আসলে ছুটি হয়ে গেছে স্কুল এবং শিক্ষার্থীরা বলছেন যে আসলে যেই কয়েকদিন বন্ধ ছিল স্কুল, যার ফলে তাদের লেখাপড়ার যে ঘাটতিটা দেখা দিয়েছে, এখন পরিবেশটা আবহাওয়াটা আসলে অনুকূলে আসার কারণে কিন্তু সেই যে ঘাটতিটা সেটা পূরণ হবে। এখন ক্লাস ঠিক মতো চলবে এবং সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরাও খুব উৎফুল্ল দেখা গেছে। আমরা আসলে শিক্ষকের সাথে কথা বলেছিলাম। প্রতিদিন এই স্কুলে দেখা যায় সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ক্লাস চলে, যদিও আজকে একটু ভিন্ন চিত্র, কারণ এখানে আসলে একটা কলেজের কেন্দ্র পড়ার কারণে, একটা পরীক্ষার কারণে আজকে ছুটি দেওয়া হয়েছে। তবে ব্যাপক উপস্থিতি কিন্তু আজকে দেখেছি। সকাল থেকে আমরা দেখেছি যে এখানে শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণী কক্ষে আসলে খুব স্বাচ্ছন্দ্যে ক্লাস করেছে এবং শেষে কিন্তু এখানে স্কুলের যে প্রাঙ্গণ আছে সেখানে কিন্তু খুব সুন্দরভাবেই তারা এখানে জমায়েত হয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছিল যে আসলে তাপপ্রবাহের কারণে কিন্তু দীর্ঘদিন তারা যে টানা কয়েকদিন বন্ধ ছিল স্কুলে এবং এছাড়াও যে কয়েকদিন খোলা ছিল সেই কয়েকদিন আসলে স্কুলে এসেছে, কিন্তু তাদের লেখাপড়ায় তাদের মন বসেনি। কিন্তু সেই পরিবেশটা তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু বন্ধ রাখা হয়েছিল, এখন আবার খোলা হয়েছে এবং তারা বলছেন যে আসলে এই নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে তারা যদি আবার তাপপ্রবাহ হয় সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন, ক্লাস বন্ধ রাখবেন। এছাড়া কিন্তু দেখা গেছে যে গত কয়েকদিন ধরে তাপপ্রবাহের কারণে যে স্কুল বন্ধ ছিল তখন দাবি উঠেছিল যেন অনলাইনে ক্লাস করানো হয়, সেই প্রস্তুতিও তারা রেখেছেন স্কুল কর্তৃপক্ষ। যদিও উপরের নির্দেশনা না আসায় কিন্তু তারা এইভাবে অনলাইনে ক্লাস নেয়নি। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। গরমের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তি ভাটারা, মিরপুর, মাটিকাটা, ভাসানটেক এলাকায়। কোথাও নামমাত্র পানি আসলেও তা ব্যবহারের অযোগ্য। ওয়াসা বলছে লাইন থেকে ময়লা পানির বিষয়ে তারা কিছুই জানে না। যেখানে পানি পায় না সেখানে উল্টো পরামর্শ অতিরিক্ত পানি ব্যবহার না করার। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। দীর্ঘদিন ধরে চলছে অসহনীয় গরম, এর মধ্যে আবার জীবন বাঁচানোর পানির সংকট। এমন চিত্র রাজধানীর ভাটারা, মিরপুর, মাটিকাটা সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায়। ভুক্তভোগীদের দাবি, বছরের অন্যান্য সময় কম বেশি পানির সংকট থাকলেও এবছর পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এ যেন মরার উপর খাড়ার ঘা। পানি পাওয়া যাচ্ছে না, অনেক সময় যে এখন পানি পাওয়া যাচ্ছে না। আমাদের বাসায় আজকে 4 দিন থেকে পানি নাই। আমরা মানুষের বাসার থেকে পানি নিয়ে তারপরে কাজ করি। এক বাসা তাই আর এক বাসা পানি নিতে আন কেন, আমরা কি করব, আমরা তো বাধ্য হয়ে যেতে হয়। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বয়স্ক, গৃহিণী ও শিশুদের।
আমাদের কাজ করতে অনেক সমস্যা। কোনো সময় হয়তো 10 মিনিট আসে, গত 2 দিন যাবত এক ফোঁটা পানিও আসে না লাইনে। সারাদিনও একবার পানি পাই না, আজকে সকালে একটু পারছি তা ভালোভাবে পাইনি। রাত্রে যা ধৈর্য না হয় সারাদিন রেখে দেওয়া হয়, এগুলোই অল্প ভাবে দিয়ে চলি, যার কারণে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হচ্ছে। আমরা তো বিল যেভাবে দিচ্ছি পানি তো সেভাবে পাচ্ছি না। প্রচণ্ড দাবদাহে চিকিৎসকরা যখন বেশি বেশি পানি পান আর গোসলের পরামর্শ দিচ্ছেন, তখন গোসল তো দূরের কথা, সুপেয় পানিরই দেখা মিলছে না। যা পাওয়া যাচ্ছে তাতেও রয়েছে ময়লা আর দুর্গন্ধ। যে পানিটা আসে এই পানিটা 80% 90% হলো ময়লা। প্রতিটা ঘরে বাচ্চারা অসুস্থ হয়ে গেছে, চুলকানি হইতেছে পুরা শরীরে, মানে হাতে পায়ে। আমার ছেলের 2 ছেলের জন্ডিস হয়েছে এই পানিতে। তো তার অজুহাত দিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি ওয়াসার দায়িত্বশীল কর্মকর্তা। সংকটের বিষয়টি আমলে নিয়ে সংস্থার দাবি, তীব্র গরমের কারণেই পানির সংকট। আমি আপনার থেকে এখন শুনলাম জোন যদি জানে অবশ্যই অ্যাকশন নিতে, তো আপনি আমাকে অ্যাড্রেসটা দিলে আমার সুবিধা হয়। আমি বলবো এইরকম এলাকায় তো এই জায়গায় আগেও ময়লা পানি ছিল, তোমরা কি অ্যাকশন নিতে আমি তখন বলতে পারি তাদের। এই সংকটের জন্য আমরা আগে টিউবওয়েল স্ট্যান্ড বাই হিসেবে করে রাখছি, সেটা এখন অপারেশনে আছে। মানুষ তো গোসল 2বার 3বার করে, বাইরে গিয়ে আসলেই আবার গোসল করে, আবার প্যান্ট ভিজায়, গেঞ্জি ভিজায়, এগুলো আবার পানি দিয়ে ধোয়া লাগে, মায়েরা ধোয়, বুয়ারা ধোয়। এই মুহূর্তে পানি যেন গাড়ি বা বাড়ি ধোয়ার জন্য এই পানি ব্যবহার কম করে, একান্ত হলে বালতি দিয়ে যেন গাড়ি ধোয় বা বাড়ির আঙ্গিনা ধোয়। এ অবস্থায় ভবন মালিকরা বাড়তি টাকা খরচ করে সাবমার্সিবল পাম্প লাগিয়ে নিজেদেরকে গরম থেকে রক্ষার আপ্রাণ চেষ্টা করছেন। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার 24 ঘন্টা পার না হতেই দেশের বাজারে কেজি পেঁয়াজের দাম কমলো 10 টাকা পর্যন্ত। কারওয়ান বাজারে খুচরা পর্যায়ে পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা, আর একদিনের ব্যবধানে 5 থেকে 6 টাকা কমে ফরিদপুরের হাইব্রিড জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে 56 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম নেমে আসবে 50 টাকার নিচে, এতে ক্ষতির মুখে পড়বেন তারা। এর আগে গত ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত, এতে ভরা মৌসুমে ক্রেতাকে 1 কেজি পেঁয়াজের জন্য গুনতে হয়েছে 100 টাকা। বাজার আমি জানতে পারছিলাম যে 60 টাকা করে, কিন্তু এখানে এসে দেখি এখন বাজার 50 টাকা 52 টাকা করে। 25 বস্তা মাল আছে, যদি দাম কমে যায় নিচে 10,000 লস হবে। আসে নাই, তবে এটা আতঙ্ক হয়েছে যে ইন্ডিয়ান ঢুকবে, এই জন্য হয়তো বাজার কেজি প্রতি 5-6 বর্তমান কমে গেছে। 60 টাকার পেঁয়াজ আমরা 52-53 টাকা বর্তমান বেচতেছি। এত ইন্ডিয়ান পেঁয়াজ আসার কথা শুনছে, কিন্তু এখন মার্কেটে এসে পৌঁছায় নাই। পৌঁছানোর পর সম্ভবত বাজার আরও কমে যাবে। অবশ্যই স্বস্তির জায়গা, হ্যাঁ, কারণ কি যে মানুষ কিছুটা কমে কিনতে পারবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রংপুর এক্সপ্রেস সকাল 9টার ট্রেন, এখন সম্ভাব্য সময় দেখাচ্ছে সন্ধ্যা 7টা। 7 ঘন্টা, পুরো 7 ঘন্টা লেট। গাজীপুরে দুর্ঘটনার ধকলে 3 দিন ধরে শিডিউল বিপর্যয় রেল, বিকল 650 কোটি টাকার 20টি ডেমো ট্রেন। নেই মেরামত সক্ষমতা, কেনার সিদ্ধান্ত ছিল ভুল, বললেন ডিজি। প্রচণ্ড গরমের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে তীব্র পানির সংকট, লাইনের পানিতে ময়লা, দুর্গন্ধ। সমস্যার সমাধান না করে উল্টো কম পরামর্শের পরামর্শ ওয়াসার। এবং ভারত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রভাব বাজারে, একদিন না যেতেই খুচরায় পেঁয়াজের কেজি কমলো 10 টাকা, সরবরাহ বাড়লে দাম 50 টাকার নিচে নেমে আসার সম্ভাবনা। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।